এই দিল্লির অধিবাসী ছিলেন। সম্ভবত তারাই গালিবকে দিল্লিতে গিয়ে বসবাস করবার জন্য রাজি করিয়েছিলেন। নবাব আহমদ বক্স খান লোহারুর নবাব বংশের প্রতিষ্ঠাতা বা আদিপুরুষ ছিলেন। এমন কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া যায় যা থেকে একথা অনুমান করা যেতে পারে যে নবাব আহমদ বক্স খানের পিতা মির্জা আরিফান ও তার ভাই অষ্টাদশ শতকের মধ্যভাগে মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিলেন। মির্জা গালিবের পিতামহ কুক্কান বেগ খানও ঠিক সেই সময়ে ভারতে এসেছিলেন। নবাব আহমদ বক্স খানের ভগ্নীর সঙ্গে গালিবের জেঠার বিবাহ হয়েছিল। এর থেকেই বোঝা যায় যে সেই দুই পরিবারের মধ্যে আগে থেকেই যে নিবিড় আত্মীয়তার সম্পর্ক ছিল, আর একটি বৈবাহিক সম্পর্কের দ্বারা সেই বন্ধনকে আরও দৃঢ় করা হয়েছিল। নিজের জীবনের প্রথম দিকে আহমদ বক্স খান বেশ বড় ধরনের একজন অশ্ব ব্যবসায়ী ছিলেন। কিছুদিন পরে তিনি গোয়ালিয়রের মহারাজার সংস্পর্শে এসে সেই ব্যবসা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মহারাজার সঙ্গে তার সেই সংস্পর্শ দীর্ঘস্থায়ী হয়নি। এর কিছুকাল পরে তিনি আলোয়ারে চলে গিয়েছিলেন। সেখানে অল্প দিনের মধ্যেই তিনি আলোয়ার অধিপতির এতদূর আস্থা অর্জন করতে সমর্থ হয়েছিলেন যে তিনি মারাঠাদের বিরুদ্ধে লর্ড লেককে যুদ্ধে সাহায্য করবার জন্য যে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, সেই বাহিনীর অধিনায়ক পদে তিনি আহমদ বক্স খানকে নিযুক্ত করেছিলেন। বীরত্ব ও বিচক্ষণতার জন্য লর্ড লেকের মনে তার সম্বন্ধে এমন একটা উচ্চ ধারণা জন্মেছিল যে লর্ড লেক কোন ভারতীয় রাজা নবাব বা কোন রাজ্য সম্বন্ধে কোন নীতি গ্রহণ করবার আগে অবশ্যই আহমদ বক্স খানের পরামর্শ গ্রহণ করতেন, এবং সে পরামর্শ অনুযায়ী তিনি তার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারিত করতেন। 1803 সালে লর্ড লেক যখন বর্তমান উত্তরপ্রদেশের পশ্চিমভাগ অধিকার করে নিয়েছিলেন, তখন তিনি ফিরোজপুর জিরকা, পালোয়াল, খোদাল প্রভৃতি জায়গার জায়গির আহমদ বক্স খানকে উপঢৌকনস্বরূপ দান করেছিলেন। যে দরবারে আহমদ বক্স খানকে আনুষ্ঠানিকভাবে সেই জায়গিরগুলি দেওয়া হয়েছিল, সেই দরবারে আলোয়ারের মহারাজাও উপস্থিত ছিলেন। আহমদ বক্স খানের গুণ সম্বন্ধে ইংরেজদের মতো তিনিও অবহিত সেটা দেখানোর জন্য তিনি আহমদ বক্স খানকে তার বিশ্বস্ত সেবার জন্য লোহারু নামক জায়গার জাগিরও দান করেছিলেন। এইভাবে আহমদ বক্স খান ফিরোজপুর জিরকা ও লোহারুর প্রথম নবাব হয়ে গিয়েছিলেন। নিজের রাজধানী ফিরোজপুরে হলেও আহমদ বক্স খান কিন্তু তার অধিকাংশ সময় দিল্লিতেই কাটাতেন। এমনকি ইংরেজরাও তখন ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলির শাসনকার্য দিল্লি থেকেই পরিচালনা করতেন। নবাবের কনিষ্ঠ ভ্রাতা ইলাহি বক্স খানও স্থায়ীভাবে দিল্লিতেই বাস করতেন। ইলাহি বক্স খান শুধুমাত্র একজন প্রতিষ্ঠাসম্পন্ন কবি ছিলেন না, তৎকালীন দিল্লির ধর্মীয় নেতৃমণ্ডলীর মধ্যেও তার বিশেষ প্রতিষ্ঠা ছিল। মওরুফ, এই ছদ্মনামে উর্দু ভাষায় তিনি কবিতা রচনা করতেন। দিল্লিতে আসবার পরে গালিব খুব সম্ভবত তার স্ত্রীর পিতৃকুলের সঙ্গেই বাস করতেন। সেই সময়ে ফার্সিতে লেখা তার একটি চিঠি থেকে জানতে পারা যায় যে কিছুদিন পরে তিনি নিজে একটি বাড়ি কিনে সেখানে চলে গিয়েছিলেন। তার আগে ঠিক কতকাল পর্যন্ত তিনি তার শ্বশুর ইলাহি বক্স খানের সঙ্গে বাস করেছিলেন, সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায় না। তবে একথা ঠিক যে শ্বশুরবাড়ির আশ্রয় তার পক্ষে খুব সুবিধাজনক বলেই প্রমাণিত হয়েছিল। তৎকালীন ইউরোপে সম্ভ্রান্ত ব্যক্তিদের গৃহে স্যালম এর মতো তখনকার দিনে ভারতের ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তিদের গৃহেও একটি করের বৈঠকখানা জাতীয় কক্ষ থাকত। সেগুলি শিল্পী, কবি ও পণ্ডিতদের মিলনকেন্দ্র ছিল। তখন যাদের বাড়িতে ওই ধরনের আসর বসত, ওই সব কবি, শিল্পী ও পণ্ডিত ব্যক্তিদের রক্ষা করা এবং তাদের জন্য সুযোগ সুবিধার সৃষ্টি করে দেওয়াটা তাদের একটা নৈতিক দায়িত্ব ছিল। সেই দায়িত্ব তারা নিজেদের স্বেচ্ছায় বহন করতেন। গালিব বাল্যকালেই দিল্লিতে চলে আসবার জন্য এবং একটি প্রভাবশালী ও সুপরিচিত পরিবারের সঙ্গে তার অতি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হওয়ার জন্য অতি অল্পকালের মধ্যেই তিনি দিল্লির বিদগ্ধ সমাজে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সেই যোগাযোগ পরবর্তীকালেও তার পক্ষে অনুকূল বলে প্রমাণিত হয়েছিল। সেই সময়ে যাদের সঙ্গে তার পরিচয় স্থাপিত হয়েছিল, তাদের মধ্যে সুধী পণ্ডিত, কবি, রাজনীতিজ্ঞ, রাজপুরুষ, ধর্মশাস্ত্রবিদ ও সাধুসন্ত শ্রেণীর ব্যক্তিরা ছিলেন। তারা পরবর্তী জীবনে সুখে দুঃখে সর্বদা গালিবের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের দ্বারা গালিবের প্রভূত উপকার সাধিত হয়েছিল। গালিব তখন বয়সে তরুণ হলেও তার উপরে পরিবার প্রতিপালনের দায়িত্ব এসে পড়েছিল। এর আগে গালিব যতদিন আগ্রায় ছিলেন, তার জননী তখন তার রক্ষণাবেক্ষণ করতেন। দিল্লি আসবার পরেও হয়তো তার মা তাকে সাহায্য করতেন। এছাড়া যখনই তার অর্থের দরকার পড়ত,
তখনই নবাব আহমদ বক্স খানও তাকে অকাতরে অর্থ সাহায্য করতেন। অবশ্য সেই সাহায্য তিনি যখন তখন এবং অনিয়মিতভাবে পেতেন। বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় যে গালিবের স্থায়ী বার্ষিক আয় মাত্র 750 টাকা ছিল। সেটা ছিল তার পারিবারিক মোট পেনশন বার্ষিক 5,000 টাকার মধ্যে তার নিজের প্রাপ্য অংশ। তার জেঠা নসরুল্লাহ খানের মৃত্যুর পরে ইংরেজ সরকার সেই পারিবারিক পেনশন মঞ্জুর করেছিল। কিছুদিন যেতে না যেতেই সেই পেনশন প্রাপ্তির ব্যাপারে একটা বড় বাধা উপস্থিত হয়েছিল। নবাব আহমদ বক্স খানের 3জন পুত্র ছিলেন। তাদের মধ্যে তার বড় ছেলের নাম ছিল শামসুদ্দিন আহমদ খান। শামসুদ্দিন আহমদ খানের সঙ্গে বাকি পরিবারের কোন কিছু নিয়ে একটা ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার জন্য সমগ্র পরিবারের উপরেই শামসুদ্দিনের মনে তীব্র ঘৃণা ও প্রতিশোধস্পৃহার সঞ্চার ঘটেছিল। যেহেতু তিনি পরিবারের জ্যেষ্ঠ সন্তান ছিলেন, তাই স্বাভাবিকভাবে তিনি আহমদ বক্স খানের উত্তরাধিকারী ছিলেন। নবাবের মনে ভয় ছিল যে তার মৃত্যুর পরেই সেই বড় ছেলের হাতেই সব প্রতিপত্তি ও ক্ষমতা চলে যাবে, এবং সেটার সুযোগ নিয়ে শামসুদ্দিন তার ছোট দুটি ছেলেকে কষ্ট দেবেন। তাই ভবিষ্যতের এমন একটি পরিণতিকে এড়াবার জন্য আহমদ বক্স খান ব্রিটিশ সরকার ও নিজের পরিবারকে জানিয়ে নিজে থেকে 1826 সালে নবাবি ছেড়ে দিয়েছিলেন। নতুন ব্যবস্থায় শামসুদ্দিনকে এই শর্তে ফিরোজপুর জিরকা ও লোহারুর শাসক বা নবাব করা হয়েছিল যে লোহারু জাগিরের আয় তার দুই ছোট ছেলে পাবেন, অর্থাৎ শামসুদ্দিন লোহারুর থেকে যা পাবেন সেসব তিনি তার ছোট দুই ভাইকে ছেড়ে দিতে বাধ্য থাকবেন। ওই নতুন ব্যবস্থার প্রভাব গালিবের নিজস্ব পেনশন বা আয়ের উপরেও গিয়ে পড়েছিল। এর আগে 1806 সালে লর্ড লেকের করে দেওয়া ব্যবস্থান্ত তার এবং তার পরিবারের জন্য নির্ধারিত 5,000 টাকার পেনশন ফিরোজপুর জিরকা ও লোহারু জায়গির দুটির রাজস্ব থেকে আসত। 1826 সালের নতুন ব্যবস্থান্ত শামসুদ্দিনই টাকা দেওয়ার মালিক হয়েছিলেন। কিন্তু শামসুদ্দিন তার ছোট দু ভাইকে একেবারেই পছন্দ করতেন না, তারা তার দু চোখের বিষ ছিলেন। ওদিকে গালিব যেহেতু শামসুদ্দিনের ছোট দু ভাইয়ের বন্ধু ও তাদের হিতৈষী ছিলেন, ফলে তিনিও শামসুদ্দিনের বিদ্বেষভাজন হয়ে উঠেছিলেন। সেই বিদ্বেষের জেরেই গালিবের নিজের অংশের নিয়মিত পেনশন প্রাপ্তির ব্যাপারে শামসুদ্দিন নানা বাধার সৃষ্টি করতে শুরু করেছিলেন, এবং পরিশেষে সেটাকে একেবারে বন্ধই করে দিয়েছিলেন। গালিব সেই সময়ে মদ্যপান ও জুয়া খেলাতেও অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু আর্থিক অবস্থা সচ্ছল না থাকলে এই অভ্যাসগুলি বজায় রাখা সম্ভব নয়। দুর্ভাগ্যবশত সেই আর্থিক সচ্ছলতা তখন তার ছিল না। তার মা যতদিন আগ্রায় জীবিতা ছিলেন সম্ভবত ততদিন পর্যন্ত তিনি গালিবকে অর্থের যোগান দিতেন, অবশ্য সেটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। যেহেতু আহমদ বক্স খানের সঙ্গে গালিবের পারিবারিক একটা সম্পর্ক ছিল, তাই গালিবের সম্বন্ধে তারও নীতিগতভাবেও কিছু কর্তব্য ছিল। সেসব কারণে মোটামুটিভাবে আহমদ বক্স খানও তখন তার বিভিন্ন প্রয়োজন মেটাতেন। কিন্তু আহমদ বক্স খান যখন তার নবাবী গদির সত্ত্ব ত্যাগ করেছিলেন, তখন অবস্থাটা একেবারে বদলে গিয়েছিল। তারপরেই গালিবের আর্থিক অবস্থা খুব শীঘ্রই শোচনীয় হয়ে উঠেছিল, আর তার ধার দেনার পরিমাণও ভারী হয়ে উঠেছিল। আগেই বলা হয়েছে যে 1806 সালে গালিবের জ্যেষ্ঠতা নসরুল্লাহ বেগের মৃত্যুর পরে লর্ড লেক যে প্রথম আদেশটি জারি করেছিলেন, সেটার মর্ম এটাই ছিল যে মৃতের পরিবার বার্ষিক 10,000 টাকা করে পেনশন পাবেন। পরে নবাব আহমদ বক্সের চেষ্টায় সেই আদেশটি সংশোধিতভাবে কার্যকরী করা হয়েছিল। সেই সংশোধিত আদেশ অনুসারে নতুন ব্যবস্থা করা হয়েছিল যে 10,000 টাকা পেনশনের অর্ধেক পাবেন মৃতের পরিবার, এবং বাকি অর্ধেক খাজা হাজি নামের একজন ব্যক্তি পাবেন। গালিব সেই দ্বিতীয় সংশোধিত আদেশের কথা জানতেন না। তার বিশ্বাস ছিল যে পুরো বার্ষিক 10,000 টাকা পেনশনই তার পরিবারের প্রাপ্য। তার নিজের আর্থিক দুরবস্থা যখন চরম অবস্থায় গিয়ে পৌঁছেছিল, তখন তার হঠাৎই যেন মনে পড়ে গিয়েছিল যে দীর্ঘদিন ধরে তার পরিবারের প্রতি ভীষণভাবে অবিচার করা হয়েছে, এবং সেই কারণেই বার্ষিক 10,000 টাকার পরিবর্তে তারা মাত্র 5,000 টাকা পেয়েছেন। তবে তার কাছে সবথেকে আপত্তির বিষয় এটাই ছিল যে যে ব্যক্তিকে কোনোভাবেই নসরুল্লাহ বেগের পরিবারভুক্ত বলে গণ্য করা সম্ভব ছিল না, তাকেও সেই পেনশনের অংশ দেওয়া হচ্ছিল। শুধু পেনশন দেওয়াই নয়, সেটার সিংহভাগটুকুই সেই ব্যক্তি ভোগ করে নিচ্ছিলেন। তাই সেই অন্যায় বা ভুল সংশোধন করবার জন্য গালিব সর্বপ্রথমে নবাব আহমদ বক্স খানের শরণাপন্ন হয়েছিলেন। তখন নবাব তাকে একথা বলে শান্ত করেছিলেন যে
গালিবের সাথে যাতে ন্যায় বিচার করা হয় সেটার জন্য তিনি তার সাধ্যমতো চেষ্টা করবেন। কিন্তু নবাব সেই বিষয়ে কোন সুনির্দিষ্ট চেষ্টা না করবার ফলে গালিব অধৈর্য হয়ে উঠেছিলেন, এবং এরপরে তিনি সংকল্প করেছিলেন যে কলকাতা গিয়ে তখনকার সর্বোচ্চ সরকার অর্থাৎ ইংরেজদের আদালতে সেই বিষয়ে নিজেই নিজের দাবি পেশ করবেন। এই ভাতার ব্যবস্থা প্রথমে ইংরেজ সরকারের একজন প্রতিনিধি করেছিলেন, তার নাম ছিল লর্ড লেক। এরপরে 1828 সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে গালিব কানপুর, লখনউ, বান্দা, এলাহাবাদ, বারাণসী ও মুর্শিদাবাদ হয়ে কলকাতায় পৌঁছেছিলেন। তার সেই যাত্রাপথ দীর্ঘ ও কঠিন ছিল। কলকাতায় পৌঁছানোর পরে সেই বছরেরই এপ্রিল মাসে তিনি গভর্নর জেনারেলের কাছে তার পেনশন সংক্রান্ত প্রথম আবেদনপত্রটি পেশ করেছিলেন। সেই দরখাস্তে তিনি যে অনুরোধগুলো জানিয়েছিলেন সেগুলো নিম্নরূপ ছিল: 1806 সালের মে মাসে লর্ড লেক স্বর্গত নসরুল্লাহ খানের পরিবারবর্গের ভরণপোষণের জন্য বার্ষিক 10,000 টাকার সাহায্য ভাতা মঞ্জুর করেছিলেন। কিন্তু সেই 10,000 টাকার পরিবর্তে তখনও পর্যন্ত তাকে মাত্র 5,000 টাকা দেওয়া হচ্ছিল। অতএব তার জন্য পূর্বনির্ধারিত 10,000 মুদ্রা পেনশনের ব্যবস্থা করা হোক। 2. সেই সাহায্য ভাতা বা পেনশন নসরুল্লাহ বেগ খানের পরিবারবর্গের ভরণপোষণের উদ্দেশ্যে মঞ্জুর করা হয়েছিল। কিন্তু যার সঙ্গে নসরুল্লাহ বেগ খান অথবা তার পরিবারবর্গের সঙ্গে কোন ধরনের সম্পর্কই ছিল না, এমন একজন বাইরের লোক, খাজা হাজি, কে সেই ভাতার একজন অংশীদার করে দেওয়া হয়েছিল, এবং সেই ব্যক্তির মৃত্যুর পরে তার 2 পুত্রকে পিতার প্রাপ্য অংশের ভাগীদার করা হয়েছিল। গালিব সেটা বন্ধ করবার আর্জি জানিয়েছিলেন। 3. পারিবারিক পেনশনের জন্য 10,000 টাকা মঞ্জুর হলেও দেওয়া হচ্ছিল মাত্র 5,000 টাকা। তাই যে টাকা দেওয়া হয়নি সেটার যোগফল ঠিক করে সমস্ত টাকা বাকি বকেয়া সমেত মৃতের পরিবারকে দেওয়ার জন্য গালিব অনুরোধ করেছিলেন। এছাড়া তিনি দাবি করেছিলেন যে সেই টাকার মধ্যে যেন খাজা হাজিকে ভুলক্রমে প্রদত্ত বার্ষিক 2,000 টাকার হিসেবও ধরা হয়। 4. ভবিষ্যতে সেই টাকা যেন ব্রিটিশ কোষাগার বা ট্রেজারি থেকে দেওয়া হয়। তখনও পর্যন্ত ওই পেনশনের টাকা ফিরোজপুর জিরকার রাজ্য থেকে দেওয়া হচ্ছিল। নবাব আহমদ বক্স খান 1827 সালের অক্টোবর মাসে মারা গিয়েছিলেন। কলকাতায় আসবার পথে গালিব সেই সংবাদটি মুর্শিদাবাদে শুনতে পেয়েছিলেন। কাজেই তখন সেই মামলার অপরপক্ষে বা গালিবের বিপক্ষে নবাবের জ্যেষ্ঠপুত্র শামসুদ্দিন আহমদ খান দাঁড়িয়েছিলেন। তিনি তার পিতার জীবদ্দশাতেই ফিরোজপুর জিরকার নবাবী গদিতে আসীন হয়েছিলেন। ব্রিটিশ সরকারের কাছে করা গালিবের দরখাস্তের জবাবে শামসুদ্দিন লর্ড লেকের দ্বিতীয় আদেশটি পেশ করেছিলেন। তাতে আগেকার 10,000 টাকার পরিবর্তে 5,000 টাকা ভাতার উল্লেখ ছিল। তখন 10,000 টাকার ভাতা ও বকরি টাকার দাবি যে যুক্তিযুক্ত সে কথা প্রমাণিত করবার জন্য গালিব এই অভিযোগ উত্থাপন করেছিলেন যে দ্বিতীয় হুকুমনামাটি জাল, কিংবা কোন সন্দেহজনক উপায়ে অবস্থা বুঝে সেটিকে তৈরি করা হয়েছে। সেই বিষয়ে তিনি আরও জানিয়েছিলেন যে দ্বিতীয় হুকুমনামাটির কোন নকল দিল্লি কিংবা কলকাতার সরকারি মহাফেজখানায় রক্ষিত করা হয়নি। এছাড়া তার বক্তব্য ছিল যে হুকুমনামাটি ফার্সিতে লেখা হয়েছে, এবং সেটির উল্টো পিঠে লর্ড লেক বা অন্ততপক্ষে তার সেক্রেটারির কোন সই নেই। বাস্তবে শামসুদ্দিন আহমদ খান যে দ্বিতীয় হুকুমনামাটি পেশ করেছিলেন তাতে অমন কোন সই ছিল না। সেই কারণে গালিব দাবি করেছিলেন যে দ্বিতীয় হুকুমনামাটি আগেকার যে হুকুমনামায় বার্ষিক 10,000 টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল সেটাকে বাতিল করে দিতে পারে না, কারণ সেটি লর্ড লেক নিজে স্বাক্ষর করেছিলেন এবং স্বয়ং গভর্নর জেনারেল সেটাকে অনুমোদন করেছিলেন। বাস্তবে প্রথম হুকুমনামার কপিটি কলকাতার অফিসে রেকর্ডভুক্ত ছিল। গালিবের পেশ করা যুক্তিগুলি এতদূর তথ্যসম্মত ও সুসংগত ছিল যে তৎকালীন ভারত সরকারের মুখ্য সচিব জর্জ সুইন্টন পর্যন্ত এই বিশ্বাসে উপনীত হয়েছিলেন যে নবাবের প্রদর্শিত দ্বিতীয় হুকুমনামাটি জাল, এবং তাই তাদের গালিবের দাবিকে মেনে নেওয়া উচিত। যখন জায়গির ও ভাতা ইত্যাদি দেওয়া হয়েছিল তখন স্যার জন ম্যালকম লর্ড লেকের সচিব ছিলেন। তিনি গালিবের পেনশনের মামলা চলবার সময়ে বোম্বাই প্রদেশের ছোটলাটের পদে আসীন ছিলেন। সেই কারণে তখন দ্বিতীয় হুকুমনামাটি তার কাছে পাঠিয়ে সে সম্বন্ধে তার মতামত জানতে চাওয়া হয়েছিল। গালিবের যুক্তিগুলিকে সঙ্গতভাবে খণ্ডন না করে স্যার জন ম্যালকম মত প্রকাশ করেছিলেন যে যেহেতু নবাব আহমদ বক্স খান একজন অতিশয় সম্মানিত ব্যক্তি ছিলেন, সেহেতু তিনি লর্ড লেকের বিশেষ আস্থাভাজন ছিলেন। তাই হেন একজন ব্যক্তি যে একটা হুকুমনামা জাল করবেন সেটা কল্পনাতীত।
আর সেই অজুহাতে দেখিয়ে স্যার জন পরিশেষে এই মত প্রকাশ করেছিলেন যে দ্বিতীয় হুকুমনামাটি বিশ্বাসযোগ্য এবং সেটা সাক্ষ্য হিসাবেও গ্রহণযোগ্য। স্যার জনের পক্ষ থেকে সেই অভিমত পাওয়ার পরে সপরিষদ গভর্নর জেনারেল পেশনের স্থিতাবস্থার কোণ পরিবর্তন করতে নিজেদের অসম্মতি প্রকাশ করেছিলেন। এক কথায় বলা যেতে পারে যে গালিব তার পেনশনের মামলাটিতে হেরে গিয়েছিলেন। তবে সপরিষদ গভর্নর জেনারেলের সেই অভিমত পাওয়ার জন্য গালিব ততদিন কলকাতায় আর নিজের কালক্ষেপ করেননি। কলকাতা থেকে যাত্রা করে 1829 সালের নভেম্বর মাসের শেষের দিকে তিনি আবার দিল্লিতে ফিরে গিয়েছিলেন। যে উদ্দেশ্যে তিনি কলকাতায় এসেছিলেন সেটা সফল না হলেও একাধিক কারণে ওই সময়ে কলকাতাবাসের অভিজ্ঞতা গালিবের জীবনে একটি দিকচিহ্নস্বরূপ হয়ে দেখা দিয়েছিল। গালিবের কলকাতায় আসবার কিছুদিন পরেই তখনকার কলকাতা কলেজের সাহিত্যিক সমাজ একটি সাহিত্য গোষ্ঠী ও মুশায়রার আয়োজন করেছিল। গালিব সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই উপলক্ষে তিনি স্বরচিত দুটি ফার্সি গজল পাঠ করেছিলেন। কলকাতার তদানীন্তন কবি সমাজের অধিকাংশ ব্যক্তি হয় মুহম্মদ হোসেন কতিলের শিষ্য অথবা তার অনুরক্ত ভক্ত ছিলেন। কতিলের ভাবধারা বা শৈলী অনুযায়ী গালিবের সেই গজলের বিরোধী আলোচনা তার গজল পাঠের পরেই উত্থাপিত হয়েছিল। ভারতীয় ফার্সি পণ্ডিতদের কারো প্রতি গালিব তেমন শ্রদ্ধার মনোভাব পোষণ করতেন না। তার অভিমত ছিল যে গভীর অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো ভাষাকে আয়ত্ত করতে পারা অবশ্যই সম্ভব। কিন্তু কোন ভাষার সুষ্ঠু প্রয়োগ ও মুহাবরা সম্বন্ধে আদর্শ কি হবে সে সম্বন্ধে মত দেওয়ার অধিকারী তারাই যাদের সেটা মাতৃভাষা। যে দেশের ভাষা সে দেশের বাইরের কেউ সেই ভাষার যত বড় পণ্ডিতরূপে বিখ্যাত হন না কেন, ব্যবহৃত ভাষা ভালো কি মন্দ হয়েছে সে বিষয়ে তাদের মতো যে গ্রহণযোগ্য হতে হবে এমনটা হতে পারে না। কতিল ভারতবাসী ছিলেন, সেজন্য তার কোন বিচারধারা অথবা রচনাকে প্রামাণিক রূপে গ্রহণ করে সেই নিরিখে তার অর্থাৎ গালিবের নিজের রচনা ভালো কি মন্দ সে কথা বিচারের অধিকার অন্য কারণ নেই বলেই তিনি মনে করতেন। ওই সভায় গালিব কার্যত কতিল সম্বন্ধে কটূক্তি করেছিলেন। কিন্তু সেই সাহিত্য সভার শ্রোতৃবৃন্দ কতিলকে একজন খুব বড় কবি ও ফার্সি ভাষার একজন পণ্ডিতরূপে অত্যন্ত শ্রদ্ধা করতেন। সুতরাং গালিবের সেই মন্তব্যে সেখানে উপস্থিত সবাই খুবই বিরক্ত হয়ে উঠেছিলেন, ফলে গালিবকে তাদের কঠোর নিন্দা ও সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। কলকাতায় থাকবার সময়ে গালিবকে মৌখিকভাবে ও লিখিতভাবে সেসব বিরুদ্ধ সমালোচনার জবাব দিতে হয়েছিল। পরে সেই বিরোধিতা কালক্রমে স্তিমিত হয়ে গেলেও একেবারে মিলিয়ে কিন্তু যায়নি। কলকাতার দুর্ভাগ্যজনক ঘটনাটি গালিবের সাহিত্য জীবনে স্থায়ীভাবে একটা বিরূপ ছায়াপাত করেছিল। তবে তাতে তার মতের অবশ্য কোন পরিবর্তন ঘটেনি। ভারত জাত ফার্সি পণ্ডিতদের প্রতি গালিবের ঘৃণা ও উপেক্ষার মনোভাব তার বয়স বাড়বার সঙ্গে সঙ্গে ক্রমশ বৃদ্ধি পেয়েছিল, হ্রাস পায়নি। গালিবের কলকাতা ভ্রমণের পরিণাম এটাই হয়েছিল যে এই ভ্রমণের ফলে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে গিয়েছিল। সেই পরিবর্তন তার মানসিকতা গড়ে তোলবার পক্ষে সহায়ক হয়েছিল। সেকালের কলকাতা ভারতের মধ্যে সর্বাপেক্ষা প্রগতিশীল শহর ছিল। ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ার ফলে কলকাতায় তখন বহু আধুনিক ও নবীনতম বৈজ্ঞানিক আবিষ্কারগুলি প্রচলিত হয়ে পড়েছিল। পৃথিবীর নানা দেশ থেকে নানা পণ্যসম্ভারে বোঝাই জাহাজগুলি তখনকার কলকাতা বন্দরেই এসে ভিড়। সেখানে সর্বদাই একটা কর্মচাঞ্চল্য বিরাজ করত। তৎকালীন কলকাতা প্রবাসী ইংরেজরা কলকাতার প্রাচ্যদেশ সুলভ অনর উৎফ্লতগতির পারিপার্শ্বিক অবস্থাকে অনেকাংশে বদলে দিতে সক্ষম হয়েছিলেন। খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে প্রতিষ্ঠা ফোর্ট উইলিয়ম কলেজ থেকে বহু উর্দু ভাষার পুস্তক প্রকাশিত হয়েছিল। সেগুলির মধ্যে কিছু মৌলিক রচনা এবং কিছু ইংরেজি বা অন্য কোন প্রাচ্য ভাষাগ্রন্থের অনুবাদ ছিল। সেই উর্দু রচনাগুলি উর্দু গদ্যের একটি নতুন গতিকে নির্দিষ্ট করে দিয়েছিল। তখনকার কলকাতায় বহু ইরান দেশীয় ব্যবসায়ী বা পর্যটকদের বাস ছিল। গালিব তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসবার সুযোগ পেয়েছিলেন। সেই সম্পর্ক থেকে তিনি আধুনিক ফার্সি ভাষার জ্ঞান অর্জন করতে পেরেছিলেন। 19 শতকের প্রথমার্ধের কলকাতায় এই ধরনের মেলামেশা ও আবহাওয়ার প্রভাবে গালিবের দৃষ্টিভঙ্গি শুধু সাহিত্যের ব্যাপারে নয়, অন্য ক্ষেত্রেও পরিবর্তিত হয়ে গিয়েছিল। এমনকি তার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছিল। সুতরাং ইতিহাস থেকে এটাই দেখা যায় যে গালিব মুখ্যত যে উদ্দেশ্য নিয়ে দীর্ঘ ও কষ্টকর পথ অতিক্রম করে কলকাতায় উপস্থিত হয়েছিলেন সেটা সফল হয়নি। তবে তার সেই যাত্রাকে একেবারে বিফলও বলা চলে না।
ওই কলকাতা ভ্রমণ তার সাধারণ জ্ঞান ও বুদ্ধি বৃত্তিকে মার্জিত করেছিল, তাতে তিনি শেষ পর্যন্ত লাভবানই হয়েছিলেন। ফার্সি ভাষার প্রভাবে গালিবের যুগ পর্যন্ত উর্দু ভাষায় একটু বেদক ফার্সি শব্দ ও বাকভঙ্গির প্রভাবে আসছিল। সেটা অবশ্য তখন স্বাভাবিক ব্যাপারই ছিল, কারণ তখনকার দিনের উর্দু লেখকেরা সকলেই ফার্সি পড়ুয়া ছিলেন। তারা অবস্থার চাপে পড়ে উর্দু লিখতে বাধ্য হতেন, উর্দু না লিখে তাদের কোন উপায় ছিল না। তবে তার সেই সময়কার এই নতুন ভাষার প্রতি খুব একটা শ্রদ্ধান্বিত ছিলেন না, তাই তাদের উর্দু রচনায় দর্দের অভাব দেখতে পাওয়া যেত। তারা নিজেদের বেশিরভাগ রচনাই ফার্সিতে লিখতেন, ফলে তারা যখন উর্দুতে কিছু লিখতেন, তখন ফার্সির প্রভাবটি কাটিয়ে উঠতে পারতেন না। কলকাতার ফোর্ট উইলিয়ম কলেজের উদ্যোগী সর্বপ্রথম উর্দু গদ্যের ব্যাপারে একটি নতুন শৈলী এনে দিতে পেরেছিল। সেকালে ইংল্যান্ডের যেসব তরুণেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরি গ্রহণ করে বাংলায় কেরানি বা রাইটার হয়ে আসতেন, তাদের পাঠ্যোপযোগী পুস্তকের যোগান দেওয়াই সেই সময়কার ফোর্ট উইলিয়ম কলেজ থেকে প্রকাশিত উর্দু গ্রন্থগুলির উদ্দেশ্য ছিল। কোম্পানির কর্মচারীদের রাজকার্য পরিচালনার জন্য তখন উর্দু শিখতেই হতো, কারণ উর্দুই তখন দেশের অধিকাংশ মানুষের কথাবার্তা ও ভাব বিনিময়ের ভাষা ছিল। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়ম কলেজের প্রতিষ্ঠা করেছিলেন। ইংল্যান্ড থেকে সদ্য আগত রাইটারদের সেই কলেজে উর্দু শেখানোর ব্যবস্থা ছিল। ওই কলেজটির পাঠ্যপুস্তক প্রণয়ন করবার জন্য দেশের বিভিন্ন জায়গার কবি ও লেখকদের নিযুক্ত করা হয়েছিল। তারা মূলত ফার্সি বা আরবি ভাষার বই উর্দুতে অনুবাদ করতেন, অথবা কলেজের ছাত্রদের জন্য মৌলিকভাবে উর্দুতেই বই লিখতেন। সেই বইগুলির ভাষা যাতে সরল ও কথ্য ভাষার মতোই হয়, সেদিকেও নজর দেওয়া হতো, এবং সেটার প্রয়োজনও ছিল। গালিব খুব সম্ভবত ফোর্ট উইলিয়ম কলেজ থেকে প্রকাশিত অমন সরল ও সাবলীল ভাষায় রচিত কিছু উর্দু গদ্যের বই পড়েছিলেন। অনেকে আবার মনে করেন যে গালিব ইংরেজি পত্রলিখন পদ্ধতি দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। সেই সময়ে প্রচলিত উর্দু ও ফার্সি রীতির থেকে সেই ধরনের পদ্ধতি ভিন্ন ছিল। তখন ইংরেজি পত্রের সোজাসুজি বক্তব্য বিষয়ে অবতারণা করা হতো, কিন্তু একই সময়ে প্রচলিত ফার্সি ও উর্দু পত্রলিখন পদ্ধতি বাগাড়ম্বরপূর্ণ প্রস্তাবনা যুক্ত ছিল। তাই গালিব যে তখনকার ইংরেজি পত্রলিখন পদ্ধতির অনুসরণ করতেন, এই ধারণাটি আদৌ ঠিক নয়। কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবার বহু আগে থেকেই পুরোমাত্রায় ফার্সি রচনায় নিরত গালিব তার নিজের ব্যক্তিগত চিঠিপত্র লেখবার কাজে ফার্সি ধরনের দীর্ঘ প্রস্তাবনা ফাদার বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন। শুধু সেটাই নয়, যে কোনো ধরনের অপ্রয়োজনীয় বন্ধন থেকে ভাষাকে মুক্তি দেওয়া প্রয়োজন বলেও তিনি মনে করতেন। যাই হোক, ইতিহাস বলে যে কলকাতার ফোর্ট উইলিয়ম কলেজ প্রবর্তিত সহজ ও সরল উর্দু গদ্য শৈলীর সঙ্গে পরিচয় লাভ করে গালিব উপকৃতই হয়েছিলেন। লম্বা চওড়া শব্দাবলীযুক্ত অনাবশ্যক বাগাড়ম্বর, যেটা তিনি অপছন্দ করতেন, ফোর্ট উইলিয়ম প্রবর্তিত উর্দু শৈলীও সেই দোষ থেকে মুক্ত ছিল। তৎকালীন কলকাতার সেই ব্যাপারটি থেকে তার নিজস্ব মতটি আরও পরিপুষ্ট হতে পেরেছিল। পরিশেষে একই সূত্রে গালিবের পেনশন সংক্রান্ত ঘটনার পরিণতিটিও জানিয়ে রাখা যাক। দিল্লিতে গালিবের অনুপস্থিতির সময়ে ঘটনাশ্রয়ত দ্রুত পরিবর্তিত হয়েছিল। আগেই বলা হয়েছে যে নবাব আহমদ বক্স খান 1827 সালের অক্টোবর মাসে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পরে নবাব শামসুদ্দিন আহমদ খান, ফিরোজপুর জিরকা ও লোহারু, এই দুই জাগিরের গদিতে বেশ পাকাভাবে আসীন হয়েছিলেন। কিন্তু নিজের ছোট দুই ভাইয়ের সঙ্গে তার পুরনো ঝগড়া মিটে যাওয়া দূরে থাকুক, সেটা তখন আরও তীব্র হয়ে উঠেছিল। নবাব হয়ে শামসুদ্দিন নিত্য নতুন এমন সব নানা বাধার সৃষ্টি করতে শুরু করেছিলেন, যার ফলে তার দুই ভাইয়ের পক্ষে পৈতৃক উত্তরাধিকার ভোগ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। ইতিমধ্যে গালিব নবাব সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করবার ফলে ফিরোজপুরের খাজনা থেকে তার পেনশন একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে শুধু সেসব ঝঞ্ঝাট সৃষ্টি করে শামসুদ্দিন খান তো থাকেননি। তার নববীতে থাকা ব্রিটিশ প্রতিনিধি উইলিয়াম ফ্রেজারের সঙ্গেও তার দারুণ মনোমালিন্য শুরু হয়েছিল, এবং সেটার পরিণাম খুবই অশুভ হয়েছিল। 1835 সালের 22 মার্চ তারিখে ফ্রেজার যখন একটা নৈশাহারের আমন্ত্রণ রক্ষা করে দিল্লি শহরের কাশ্মীর গেটের বাইরে উচ্চভূমির উপরে অবস্থিত তার নিজের বাসস্থানে ফিরছিলেন, তখন তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই খুনের ঘটনার তদন্তের পরে করিম খাঁ নামে নবাবের একজন কর্মচারী গ্রেপ্তার হয়েছিলেন, এবং তাকেই সেই খুনের জন্য অভিযুক্ত করা হয়েছিল।
তবে আরেকটু তদন্তের পরেই সেই হত্যাকাণ্ডের বিষয়ে অনেক নতুন তথ্য বেরিয়ে পড়েছিল। তখন দেখা গিয়েছিল যে নবাব স্বয়ং সেই হত্যাকাণ্ডের ব্যাপারে সংশ্লিষ্ট রয়েছেন। এর ফলে নবাব এবং করিম খাঁ জনকেই ওই হত্যাকাণ্ডের বিষয়ে অভিযুক্ত করে বিচার আরম্ভ হয়েছিল। ফ্রেজারের হত্যাকারী করিম খাঁকে 1835 সালের 26শে আগস্ট তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই সঙ্গে ওই ঘটনার বিচারক ম্যাজিস্ট্রেট সমস্ত ঘটনাটি কলকাতায় গভর্নর জেনারেলকে জানিয়ে এই সুপারিশ করেছিলেন যে ফ্রেজার হত্যার প্ররোচনাদাতা নবাবেরও সেই একই শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হওয়া উচিত। সুপারিশদ গভর্নর জেনারেল দিল্লির ম্যাজিস্ট্রেটের সেই সুপারিশ অনুমোদন করে দেওয়ার ফলে একই বছরের 8ই অক্টোবর তারিখে নবাবকেও ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ওই ঘটনাটির পরে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছিল। যেহেতু ব্রিটিশ সরকারই আহমদ বক্স খানকে ফিরোজপুর জিরকা জাগির বকশিশ হিসেবে দিয়েছিল, তাই আহমদ বক্স খানের উত্তরাধিকারী শামসুদ্দিনের ফাঁসির পরে ওই জায়গিরটি ইংরেজ সরকার পুনরধিকার করে নিয়েছিল। আর লোহারুল জায়গিরটি যেহেতু আলোয়ারের মহারাজার দান ছিল, তাই সেটি অবশ্য তখনও পর্যন্ত নবাব পরিবারের হাতেই থেকে গিয়েছিল। শামসুদ্দিনের মৃত্যুর পরে তার অনুজ আমিনুদ্দিন আহমদ খান লোহারুল নবাবের গদিতে আসীন হয়েছিলেন। এরপরে ঠিক হয়েছিল যে তিনি তার জাগিরের অর্ধেক লভ্যাংশ তাদের সর্বকনিষ্ঠ ভাই জিয়াউদ্দিন আহমদ খানকে দেবেন, কারণ তিনিও সেই সম্পত্তির অন্যতম অংশীদার ছিলেন। আর তখন থেকে গালিবের পেনশন দেওয়ার ভার দিল্লির কালেক্টরির উপরে অর্পণ করা হয়েছিল। ইতিপূর্বে পেনশনের পরিমাণ বার্ষিক 10,000 টাকা নির্ধারণ করা হোক, এই মর্মে গালিবের যে মামলাটি সুপারিশদ গভর্নর জেনারেল নাকচ করে দিয়েছিলেন, গালিব সেটার বিরুদ্ধে আপিল করেছিলেন। অবশেষে 1842 সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর তার সেই আপিলটিও রদ করে দিয়েছিল। গালিব এরপরেও তার মামলাটি নতুন নতুন যুক্তি দিয়ে জেতার চেষ্টা করলেও আর কিছুতেই সফল হতে পারেননি। অবশেষে 1844 সালে গালিব পেনশন সংক্রান্ত মামলায় তার পরাজয়কে চূড়ান্তভাবে স্বীকার করে নিয়েছিলেন। সেই মামলার সূচনায় তার একটি দাবি ছিল যে ভবিষ্যতে তার পেনশন যেন ফিরোজপুর জিরকা স্টেটের পরিবর্তে সরাসরি ব্রিটিশ কোষাগার থেকে দেওয়া হয়। ফ্রেজার হত্যাকাণ্ডের পরে সেই ব্যবস্থা অনেকটা ঘটনাচক্রেই হয়ে গিয়েছিল, কারণ শামসুদ্দিনের মৃত্যুর পরে নবাব বা জিরকা এস্টেট এই দুয়েরই অস্তিত্ব লোপ পেয়েছিল। ওই মামলায় গালিবের আরেকটি আবেদন ছিল যে গভর্নর জেনারেলের রাজসভা বা দরবারে তাকে আমন্ত্রণ জানাতে হবে এবং সেখানে তাকে খিলাত বা রাজ পোশাক দ্বারা সম্মানিত করতে হবে। এর প্রথম অনুরোধটি লর্ড উইলিয়াম বেন্টিংকের শাসনকালে গালিব যখন কলকাতায় ছিলেন তখনই স্বীকার করে নেওয়া হয়েছিল। আর দরবারি পোশাক পাওয়ার অনুরোধটি লর্ড এলেন বরোর 1842-44 শাসনকালে মঞ্জুর করা হয়েছিল। সেই সময়ে তার পেনশনের মামলাটি জবনিকাপাতের অপেক্ষায় ছিল। গালিবের পেনশনের মামলাটি 15 বছর ধরে চলেছিল। গালিবের স্বল্প আয়ের অনেকটাই সেই মামলা শুষে নিয়েছিল। ওই মামলার খরচ চালানোর জন্য তাকে মোটা সুদে বহু টাকা ধার করতে হয়েছিল। ফলে তিনি ধার দেনায় ডুবে গিয়েছিলেন এবং সেই দেনা শোধ করবার জন্য গালিবকে পরবর্তীকালে বহু কষ্ট স্বীকার করতে হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা একটি লেখা থেকে এই অডিওবুক প্রস্তুত করা হয়েছে। ভালো লাগলেই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাথে সাথে নিত্য নতুন এই ধরনের অডিও বুক পাবার জন্য চ্যানেলটি